and there should be a maximum number of terms that any political party or leader can serve. প্রেশার ক্রিয়েট করা যেরকম ধরেন আমেরিকাতে আছে, আপনাকে আপনার কংগ্রেসম্যানদেরকে আপনি চিঠি লিখতে পারেন, তাদেরকে কল করতে পারেন, তাদেরকে বলতে পারেন যে উই আর নট লাইকিং দিস পলিসি। আসলে গত 17 বছর ওয়াজ এ রিয়েল ওয়েক আপ কল, যে মানে ইট গট মি কোয়েশ্চেনিং যে এইটা কি ডিড আই মেক এ মিস্টেক কামিং ব্যাক অর নট। তারাই হয়তো বেশিরভাগ সময় এই অ্যাক্সেসটা পাচ্ছে না, আর যারা সাধারণ মানুষ, হ্যাঁ, তারা তো আরোই দূরে এই সিস্টেম থেকে। হ্যাঁ, এরকম যদি হওয়া যেত, একটা সেফ এনভায়রনমেন্ট হওয়া যেত, তাহলে না ইম্প্রুভমেন্ট হতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এখানে রাজনৈতিক আলাপ জরুরি টকশোটির অতিথি হিসেবে আছেন মাহের খান। মাহের ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা মাহের ভাই, আপনি তো আমাদের সময়ের মানে আমাদের যে জেনারেশন, সেই জেনারেশনের একটা হিরো বলা যায়। আমার বন্ধু-বান্ধব আপনার খুব ভক্ত, যারা দেখতাম যে আপনার গান শুনে, বা আপনাদের যে ব্যান্ড ছিল নেমেসিসের ভক্ত ছিল। তো এখন তো আপনি মিউজিক ছেড়ে দেওয়ার পরে এখন তো বিজনেস করছেন। জি, মিউজিক ছেড়ে দেওয়ার পরই আমি অ্যাকচুয়ালি চাকরিতে ঢুকি। ওই চাকরি থেকে কিছু এক্সপিরিয়েন্স নিয়ে আইটি ইন্ডাস্ট্রিতে, তো পরে আমি আর আমার আরেক বন্ধু আছে, এখনও আছে, আমার এডিটস লিমিটেড নামে একটা আইটি কোম্পানি শুরু করি আর কি। তো তাও সে আর প্রায় 10 বছর হয়ে গেছে। ভাই আমি আপনাকে আমাদের এই প্ল্যাটফর্মের ব্যাপারে একটু সংক্ষেপে বলি, যে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে অনেক সময় আমরা রাজনৈতিক আলোচনা করতে ভয় পাই, বা মানে অস্বস্তি বোধ করি, কিন্তু এটা তো আমরা বুঝি যে আসলে আমাদের রাজনীতি আমাদের লাইফকে আসলে ইম্প্যাক্ট করে। আমরা হয়তো বলতে পারি যে আই হেল্প পলিটিক্স, কিন্তু ইট ডাজন্ট ম্যাটার, আমাদেরকে ইম্প্যাক্ট করেই। তো সুতরাং যদি এরকম একটা জিনিস করা যায় যে আমরা এটা নিয়ে কথা বলবো, তাহলে অনেক জায়গায় আমাদের যে কথা বলার সুযোগ থাকে না, বা এটা যে নেগেটিভ ইম্প্যাক্ট, এটা নিয়ে যদি আমরা কথা বলি, কথা বলার ফলে যদি এটাকে মিটিগেট করা যায় বা রিডিউস করা যায় এটা নেগেটিভ ইম্প্যাক্টকে, সে কারণেই আমাদের এই প্ল্যাটফর্মটা, যাতে আমরা বিভিন্ন মানুষদের কথা শুনতে পারি এবং বিভিন্ন দলের মানুষজন এখানে এসে কথা বলে, একই সাথে আমাদেরও যে এক্সপেকটেশন তাদেরকে আমরা জানাতে পারি কি, এটা হচ্ছে আমাদের এখানকার অবজেক্টিভ। তো আমি ধরেন আপনাকে আমি যেরকম চিনি, তো সেই হিসেবে আমি বলতেছি, আপনাদের যেই সার্কেলটা, ধরেন আপনি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছেন, তারপর হচ্ছে গিয়ে যে আপনি ধরেন গুলশানে থাকেন, আপনাদের একটা নেইবারহুড আছে, এটাকে লেবেল করি অথবা লেবেল না করি, এটা একটা এলিট নেইবারহুড হিসেবেই খ্যাত। তো আপনাদের এলাকাতে ধরেন পলিটিক্যালি কনসিয়াস, মানে আমরা যখন ছোট ছিলাম, আপনার যে ফ্রেন্ড সার্কেল বা বড় ভাই ছিল, তাদের মধ্যে কি যে পলিটিক্যাল কনসিয়াসনেস, আর এখনকার যারা আছে তাদের মধ্যে যে পলিটিক্যাল কনসিয়াস, ছোট ভাই বা ইভেন এই পরিবর্তিত পরিস্থিতিতে, এটার মধ্যে কি আপনি আসলে কোনো পার্থক্য দেখেন? অবশ্যই পার্থক্য দেখি আমরা আসলে। মানে এখানে অনেক কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস আছে, যেরকম আই থিঙ্ক দ্য নাম্বার ওয়ান রিজন ইজ সোশ্যাল মিডিয়া। এখন পিপল আরও মানে দে আর মোর কানেক্টেড নাও, তাই না? তো আমরা যখন ছোট ছিলাম তখন আমরা পলিটিক্যাল অ্যাওয়ারনেস বলে তো কিছু ছিল না, মানে আমাদের জেনারেশনে আমরা যখন ছোট ছিলাম। তো সো ওই অবস্থায় আসলে পলিটিক্স নিয়ে কথা বলা ওরকম জরুরি ছিল না, আনফর্চুনেটলি। আমাদের আরও মানে উই হ্যাড বেটার থিংস টু ডু, খেলাধুলা, তখন তো গান করতাম, গান বাজনা ইত্যাদি এসব করা। বাট ওই সেন্সে আমরা একটু ডিসকানেক্টেড ছিলাম। আমাদের বাবারা, চাচারা তো যখন কথা বলতো পলিটিক্স নিয়ে, আমরা থাকতাম না আসলে, অনেস্টলি, বিকজ ইট ডিডন্ট কনসার্ন আস ডিরেক্টলি। বাট আমাদের জেনারেশন ভার্সেস এখনকার যে জেনারেশন, জেন জি, দে আর ওয়ে মোর অ্যাওয়্যার দেন উই এভার ওয়ার। হ্যাঁ, তারা আরও অনেক অ্যাওয়্যার, আরও অনেক কানেক্টেড, আরও অনেক সিনক্রোনাইজড। হ্যাঁ, তো ডেফিনেটলি দের ইজ আ ডিফারেন্স বিটুইন দ্য টু জেনারেশনস, অফকোর্স। তারা আরও অনেক পলিটিক্যালি অ্যাওয়্যার, আরও অবশ্যই অনেক সচেতন। তো ইউ সি যে আপনি তাদেরকে মানে দে আর টকিং অ্যাবাউট পলিটিক্স, যেটা হয়তো ওই সময় আপনারা Yes, করতেন না, yes. কিন্তু এখন দেখেন হ্যাঁ, ইভেন ইন ইউর নেবারহুড। হ্যাঁ, অফকোর্স। আমি অ্যাকচুয়ালি তাদের কনভারসেশন যখন দেখি, শুনি, সামটাইমস ওভারহিয়ার করি, বিভিন্ন জায়গায় পাবলিক প্লেসেসে তো এগুলো নিয়ে কথা হয়, যদিও একটু কম আওয়াজে কথা হয়, তারপর তো শোনা যায়। আমরা
আমরা ছোট থাকতে এই পলিটিশিয়ানদের অনেকের নাম তো আমরা কোনো জানতামই না। এনারা দ্য নিউ জেনারেশন এরা এত অ্যাওয়্যার যে সবার নাম কোথায় কি, কোন ওয়ার্ড নাম্বার সবকিছু জানে। আচ্ছা, ওকে। হ্যাঁ, মাশাআল্লাহ ইটস আ গুড থিং। হ্যাঁ, পলিটিক্যালি অ্যাওয়্যারটা হওয়া আরকি। অবশ্যই এখন আনফরচুনেট যে এগুলা সব গ্রুপস অ্যান্ড সাবগ্রুপসের মধ্যেই সীমিত। হ্যাঁ, তো এগুলার জন্য আসলে একটা কমন প্লেস নাই। যেখানে সবাই এসে তাদের ভিউজ এক্সচেঞ্জ করতে পারে। কেন এটা আমার কাছে মনে হয় যে মানে there is always a underlying fear, একটা ভয় মনের ভিতরে সবসময় থাকে যে এগুলা যদি কেউ শুনে ফেলে বা এটা নিয়ে ইউ নো লাউডলি আলোচনা করলে they might get in trouble. ওকে। হ্যাঁ, না, এটা তো ভাই গত ১৭ বছরে ছিল। হুম। তো মানে ধরেন গত ১৭ বছরে মানে আপনারা মানে হাউ ডিড ইউ ফিল যে ইভেন ইন ইউর ক্লোজ সার্কেলস যে ধরেন পলিটিক্যালি একটা ব্যাপার আপনারা তো দেখতেছেন দেয়ার আর মেনি থিংস গোয়িং রং। এরপরে কি আপনারা ওই ব্যাপারগুলো নিয়ে আসলে ক্লোজ সার্কেলে কথা বলতেন বা কথা বলার সাহস করতেন? ইন্টারনালি ক্লোজ গ্রুপ সার্কেলসে সব পলিটিক্স নিয়ে তো সবসময় কথা হতো। সামটাইমস পজিটিভ, সামটাইমস নেগেটিভ। বাট এটা অ্যাগেন এটা কোনো কমন প্লেস না যে এক গ্রুপ আরেক গ্রুপের সাথে কমিউনিকেট করছে পলিটিক্স নিয়ে। হ্যাঁ, রেয়ারলি হয়। বিকজ কথা কাটাকাটি লেগে যায়। মানে আসলে ব্যাপারটা কি আমরা যেভাবে এখন আলোচনা করছি, আপনি যাকে ভোট দিয়েছেন, আমি হয়তো ভিন্ন মানুষকে ভোট দিয়েছি। কিন্তু আমরা একটা সিভিলাইজড ম্যানারে কথা বলতে সক্ষম, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই কোয়ালিটিটা আসলে সবার মধ্যে আস্তে আস্তে হচ্ছে বলে আমি বিশ্বাস করি, হওয়াটা উচিত। হ্যাঁ, আর হলেই তখন আমরা একটা রেসপেক্টেবল ডিবেটে আমরা আলোচনাগুলো ডিসকাস করতে পারি। এক্সেলেন্ট, মানে আমাদের এই প্রোগ্রামটার অবজেক্টিভ আসলে তাই। আচ্ছা ভাই, আপনি আলহামদুলিল্লাহ। একটু বলেন তো যে আপনি তো বেটার বাংলাদেশ চান এবং এটা নিয়ে আপনার একটা প্রজেক্টও ছিল আমি দেখছি। বিশেষ করে ৫ই অগাস্টের পরপর যাতে হচ্ছে যে কার কি গ্রিভিয়েন্সেস আছে সেটা যেন তারা রাইট। গভর্নমেন্টের কাছে দিতে পারে, এরকম একটা আপনারা ওয়েবসাইটও বানাইছিলেন। আপনি আপনার পার্সপেক্টিভ থেকে আপনি কি মনে করেন যে আসলে কি পলিটিক্যাল চেঞ্জ আসলে আমরা সত্যি একটা বেটার বাংলাদেশ পাইতে পারি? আসলে আমাদের পারসেপশন অফ আ সিভিলাইজড কান্ট্রি এটা কি, এটা আগে ডিসকাস করতে হবে। সো প্রথমে সিভিলাইজড কান্ট্রি মানে কি বড় বড় টাওয়ার, বড় বড় রাস্তা ইত্যাদি না। এটা আসলে মানে ফ্রম দ্য গ্রাউন্ড আপ আসা উচিত। অর্থাৎ ইট হ্যাজ টু স্টার্ট উইথ এডুকেশন ফার্স্ট। সো এডুকেশন বলতে একদম প্রাইমারি মানে ফর্মেটিভ ইয়ার্স থেকে ইনফ্যাক্ট শুরু করা উচিত। যে কিভাবে বেসিক জিনিস মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়। হ্যাঁ, রাস্তায় লিটার করতে হয় না। হ্যাঁ, বা রাস্তায় কারোর সাথে ধাক্কা খেলে বা এরকম কিছু একটা হলে এটা নিয়ে তর্কবাজি করা উচিত না। সরি বলতে হয়। হ্যাঁ, সরি বলতে হয়। সরি এখানে বলার আসলে কালচার নাই। কালচার নাই, আনফরচুনেট। বাট এগুলা জিনিস হতে জেনারেশন এরপর জেনারেশন কিছু টাইম লেগে যায় আরকি। কিন্তু আমি মানে আসলে খুবই হোপফুল এদিক দিয়ে যে আসলে মানুষের ওপিনিয়ন্স বা ভয়েস যদি তারা কোথাও ভয়েস আউট করতে পারে, তাহলে চেঞ্জগুলা আনা সম্ভব। আসলে খালি ব্যবহারই না, কিভাবে একটা সোশ্যাল সিচুয়েশনে থাকতে হয়, ব্যবহার করতে হয়, একে অপরের সাথে ব্যবহার করতে হয় ইত্যাদি। মানে এটা ফান্ডামেন্টালি একটা মানে কিভাবে একটা ভালো মানুষ হওয়া যায়, হ্যাঁ? ওটার উপরে ডিপেন্ড করে এবং ফাইনালি একটা দেশের মানুষ যেরকম, তার লিডার সেরকমই হবে। ট্রু। এই বুঝতে পারছি। মানে আপনি আপনার পার্সপেক্টিভটা আমি বুঝতে পারছি। এটা অবশ্য কিছুটা ইসলামিক সুন্নি থিওলজিক্যাল আ আ ইয়ের সাথে যায়। মানে চিন্তাভাবনার সাথে যায়। যে মানে মানুষ চেঞ্জ হইলে আস্তে, আস্তে পলিটিক্যাল গভর্নমেন্টও একটা চেঞ্জ হবে। আচ্ছা ধরেন এখন ১৭ বছরের যেই রেজিমটা ছিল এরা চলে যাওয়ার পরে, এই যে ধরেন আপনি তো এইবার কি আপনার ১ম ভোট দেওয়া নাকি আগে ভোট দিছিলেন? না, আগেও দিয়েছি। আগে আগে দিছিলেন। একবার দেয়া আছে। আচ্ছা। তখন এই যে এইবারে যে ভোট দেওয়া আর এর আগে যে ভোট দিছিলেন এটার মধ্যে আপনি ফান্ডামেন্টালি কি পার্থক্য পান?
আগে অনেস্টলি ভোট দেওয়ার জন্য ভোট দিয়েছি। হ্যাঁ? আমি যে ভোট দিয়েছি এটা ইভেন ম্যাটার করবে কিনা আমি জানতাম না। হ্যাঁ? বাট এইবার মানে অ্যাগেন আই ওয়াজ হোপফুল যে এই রেজিম চেঞ্জের পরে একটা সুষ্ঠু নির্বাচন হবে বা হওয়ার চান্স আছে। অ্যান্ড সামহাও আমার ভোট যে ম্যাটার করবে এটা একটা বিশ্বাস ছিল। হ্যাঁ? যার জন্য আমি ভোট আমি, আমার ভাই, আমার বাবা, আমার পুরা ফ্যামিলি সবাই মিলে মানে আনন্দে ভোট দিতে গেছি। ওকে। রাইট। এবার আসলে আমাদেরও একই ঘটনা ঘটছে। আমি হ্যাঁ। আমার আম্মাকে নিয়ে গেছিলাম ভোট দিতে। আচ্ছা ভাই, আমি এই জায়গাটাতে আপনাকে প্রশ্ন করি যে ধরেন এই যে আপনি ভোট দিতে গেলেন, আপনি তো ডেফিনিটলি কোনো না কোনো একটা আপনাদের তো গুলশান, আ ওই আপনাদের ঢাকা কত ১৭ ঢাকা ১৭, গুলশান হচ্ছে যে ঢাকা ১৭ এর মধ্যে পড়ে। ১৭ হ্যাঁ, ওকে। তো ধরেন এখানে যারা ছিলেন এখানে খুব সম্ভবত তারেক রহমান তিনি ছিলেন। হ্যাঁ, হ্যাঁ। আর হচ্ছে যে জামাতের থেকেও ডাক্তার খালেকুজ্জামান ছিলেন জামাতের থেকে। আর এখন এই যে ধরেন এই যে ২ জন ক্যান্ডিডেট, মেজর ক্যান্ডিডেট, আরও হয়তো অন্যান্য ক্যান্ডিডেটও ছিলেন। এই ক্যান্ডিডেটদের কি আপনার কাছে কোনো মেসেজ আসছিল যে মেসেজের উপর ডিপেন্ড করে আপনি ডিসিশন নিছেন যে আমি একে ভোট দিব অথবা একে ভোট দিব? না, এরকম কোনো মেসেজ বলতে কি মানে তাদের ক্যাম্পেইনের কথা বলতেছি। ক্যাম্পেইনের কথা না, ক্যাম্পেইন আসলে আমি এখন থাকি বসুন্ধরায়। সো আচ্ছা। বসুন্ধরার ভিতর থেকে ক্যাম্পেইনটা এক্সপেরিয়েন্স করাটা একটু ডিফিকাল্ট। বিকজ একটু সিক্লুডেড, হ্যাঁ? মানুষ থেকে দূরে আরকি। কিন্তু ভোট দিতে যাওয়ার আগে এটা সত্যিই আমি একটু রিসার্চ করেছি ইনফ্যাক্ট যে কার কি প্রমিস, যে বিএনপি কি বলছে, জামাত কি বলছে, হ্যাঁ? সো একদম লাস্ট মিনিট পর্যন্ত আমি আনডিসাইডেড যে কাকে ভোট দেব। তো ভোট কেন্দ্রে যাওয়ার পরে তখন ডিসাইড করলাম যে কাকে ভোট দিব। তার মানে ধরেন ওদের মার্কেটিং হইছে কিন্তু সেই মার্কেটিং এ আপনাকে রিচ করতে পারে নাই। হ্যাঁ। বাট টু বি ফেয়ার এখন তো এখনও যদিও যে রিক্সার পিছে মাইক লাগায় ওভাবেও ক্যাম্পেইন করা হয়। বাট সোশ্যাল মিডিয়া হ্যাজ আ হিউজ পার্ট টু প্লে। হ্যাঁ, টিভি চ্যানেলস অ্যান্ড সাচ। সো ওগুলা তো দেখা হয়। তাহলে এখন আপনার এই ওপিনিয়নে আপনি যেটা বলছেন যে আপনি রিসার্চ করছেন, রিসার্চে আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যে তারা কি প্রমিস গুলা করছে সেটার। এখন এই যে প্রমিস গুলা করছে এটার সাথে ছাড়াও মানে আমাদের আসলে ২ টা থিওরি আছে। একটা থিওরি হচ্ছে আপনি ব্যক্তিকে দেখে ভোট দিবেন, দলকে দেখে না। আরেকটা থিওরি হচ্ছে যে আপনি দলকে দেখে ভোট দিবেন। ব্যক্তি দেখতে পারেন কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে আসলে দল। কারণ পলিসি লেভেলে তো দলই দলই ফেলে। করে, রাইট। তো আপনার কাছে এই ব্যাপারটাতে আসলে কোন জায়গাটা প্রভাব ফেলছে? যে আপনি কি আসলে ব্যক্তিকে উপর ফোকাস দিচ্ছেন নাকি দলে ফোকাস দিচ্ছেন? অবশ্যই এটা মানে দলের উপরে ফোকাস, বিকজ মানে এটা আমরা আগে অনেকবার দেখে আসছি যে মানে দলের যে লিডার সে যতই ভালো হোক না কেন, দল যদি খারাপ হয়ে থাকে তাহলে লিডারের কোনো ফাংশন নেই এসেনশিয়ালি। সো অবভিয়াসলি কালেকটিভলি একটা দল হিসাবে যাদের প্রমিসটা বেটার ইন এ সেন্স তাদেরকেই ভোট দেওয়া উচিত। কিন্তু আমার পার্সপেক্টিভ এরকম। কিন্তু বাংলাদেশে তো ভাই এই কালচারটা অনেক হইছে যে মানে নির্বাচনী প্রতিশ্রুতি, এটা আমাদের শুনলেই মনে হতো যে নির্বাচনী প্রতিশ্রুতির সাথে পরে একটা ফ্রেজ আছে ভঙ্গ। যে নির্বাচনী প্রতিশ্রুতি করাই হয় ভঙ্গ করার জন্য। তো সুতরাং প্রমিস যে আসলে ডেলিভার হবে এটা তো আমাদের এক্সপেরিয়েন্স না। আমাদের এক্সপেরিয়েন্স দেখা যায় যে ভঙ্গ হয় বেশি। তো এই জিনিসটাকে আপনি মানে আপনি হাউ কাম মানে ইউ হ্যাভ গুড ফেইথ অন দিস? I don't have enough faith in this because historically speaking ব্যাপারটা সবসময় ভাঙা যায়। খালি বাংলাদেশে না, এটা তো একটা গ্লোবাল ফেনোমেনন। ট্রু। হ্যাঁ, ট্রাম্প। so Trump being the biggest example of late. Um, so আমাদের বাংলাদেশকে ওই সেন্সে আইসোলেট করাটা would be unfair because এটা সবখানেই হয়। কিন্তু when you're given all bad options, you have to pick one. হ্যাঁ, সো অ্যান্ড বি হোপফুল। হোপ ছাড়া তো আমাদের আর কিছু নাই। দ্যাটস হাউ উই গো। আচ্ছা, এই হোপের জায়গাটাতে মানে মানে কেন মানে ওয়াই কান্ট উই হ্যাভ আ সিস্টেম যে আমরা তাদেরকে অ্যাকাউন্টেবল করতে পারি? জাস্ট আফটার 5 ইয়ার্স আমি আপনাকে ভোট দিব না। আপনি যদি আপনার কথা না রাখেন তাহলে আপনার আমি ভোট দিব না। এটা হচ্ছে যে একটা প্রসেস, গণতান্ত্রিক প্রসেস যেটাকে বলে আসলে নরমাল। তো আমরা ১৭ বছরে যেটা আর পাই নাই। তো সুতরাং ১৭ বছর আমাদের উই ওয়্যার আনহার্ড, হ্যাঁ? উই ওয়্যার আনকেয়ার্ড। কিন্তু এখন ধরেন আপনার ৫ বছর পরে আসছে তখন এই সিস্টেমটা এখন আসবে যে ঠিক আছে আমরা না শুনলে মানুষ তো আমাদেরকে ভোট দিবে না। কিন্তু এই ছাড়া কি আর অন্য কোনো কিছু মানে ক্যান ইউ থিংক অফ সামথিং যেটা দিয়ে আসলে
এর আগেই তাদেরকে শোনানো যায় যে মানে দিস ইজ ইউর প্রমিস, ইউ আর সাপোজ টু কিপ দিস থিং, বা প্রেশার ক্রিয়েট করা যেরকম ধরেন আমেরিকাতে আছে। আপনি আপনার কংগ্রেসম্যানদেরকে আপনি চিঠি লিখতে পারেন, তাদেরকে কল করতে পারেন, তাদেরকে বলতে পারেন যে উই আর নট লাইকিং দিস পলিসি। তো বাংলাদেশে তো কি এই ধরনের কোনো জিনিস মানে চিন্তা করতে পারেন, মানে কখনো মনে হয়েছে যে এরকম থাকলে ভালো হতো? Honestly, আমি তো মানে এটাতে বিশ্বাসী that the system exists. হ্যাঁ? The fact that you can call a number and express your complaint, the system exists. বাট এটা কতটা এফেক্টিভ বা আপনার কথায় কতটা গুরুত্ব দেয়া হবে, এটার কোনো প্রমিস নাই। ওখানে বিদেশে যদি আপনি চিন্তা করেন ইউএসএ, ইউ ক্যান কল আপ দ্য ডেপুটিস অফিস ডিরেক্টলি, হ্যাঁ, অ্যান্ড অ্যাস্ক ফর অ্যান অ্যাপয়েন্টমেন্ট। এখানে তো এটা ভাবা যায় না। হ্যাঁ, সো ওই অ্যাক্সেসটা থাকা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সিস্টেম থাকলো, বাট সিস্টেমটা যদি ঠিক করে মানে মানা না হয়, তাহলে তো সিস্টেমটা থাকা না থাকার পার্থক্য কী, তাই না? সো আমরা ওরকমও চাচ্ছি না যে আমাদের হয়তো ডিরেক্ট অ্যাক্সেসটা দিয়ে দেয়া হোক। হয়তো আমরা কালেকটিভলি এরকম হতে পারে যে আমরা একটা ছোট গ্রুপ বা এরকম একটা সিগনেচার নিয়ে একটা স্পেসিফিক একটা কনসার্ট নিয়ে কাউকে অ্যাপ্রোচ করলাম, হ্যাঁ? যেটা আমাদের বেটার বাংলাদেশে অ্যাকচুয়ালি প্ল্যান ছিল, যে একটা ইস্যু যদি ইনাফ অ্যাটেনশন পায় বা ইনাফ লাইকস বা আপভোটস পায়, সেটাকে তুলে ধরা টু দ্য কনসার্ন অথরিটি। তো ঐরকম যদি সিস্টেম হয়, বিকজ এখানে আসলে আমরা যেটা প্রথমেই বললেন, হ্যাঁ, আমরা যে এলিট এলাকায় থাকি, হ্যাঁ, তারাই হয়তো বেশিরভাগ সময় এই অ্যাক্সেসটা পাচ্ছে না। আর যারা সাধারণ মানুষ, হ্যাঁ, তারা তো আরোই দূরে এই সিস্টেম থেকে। হ্যাঁ, তো এই সিস্টেমটা আসলে এটাকে আরও ট্রান্সপারেন্ট করা দরকার, আরও অ্যাক্সেসিবল করা দরকার। হ্যাঁ, যদি অ্যাক্সেসিবলই না হয় তাহলে মানে ধরেন কোনো একটা ইমার্জেন্সি হলো, আপনাকে যে 999-এ ফোন দিতে হবে এটাই যদি আপনি না জানেন, তাহলে কিভাবে ফোন দিবেন? বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের এই চারপাশে বা বন্ধুদের মধ্যে বা ছোট ভাই, বড় ভাই যাদের কথাই বলেন, বাংলাদেশকে ওনারশিপ নেয় যে মানে এটা আমার কান্ট্রি, ঠিক আছে, উই হ্যাভ প্রবলেমস বাট স্টিল আমি এটাকে ওন করি উইথ ইটস প্রবলেম, এবং আমি চাই এটার বেটারমেন্টের জন্য। আমার ফ্রেন্ডদের ক্ষেত্রে দেখছি, আপনি জানেন যে আমি সেন্ট জোসেফ থেকে আসছি। মানে মেনি অফ দেম লেফট। তো আপনি এখন আসলে কিরকম দেখেন যে আপনার সিচুয়েশন থেকেও তো আসলে অনেকেই লিভ করছে। কিন্তু ধরেন যারা করে নাই, তারা কি, তাদের ট্রেন্ডটা কি? তারা কি আসলে ওকে নো উইল কিপ দিস থিং, উই উইল বি হিয়ার অ্যান্ড কিপ চেঞ্জিং, নাকি তারাও বলতেছে যে না, আমি আসলে যেতে পারলে বাঁচি? First of all, alhamdulillah, I know someone like you, who has the presence of mind to really do something. And alhamdulillah, Allah has now given you the power to make a change. আমাদের সময় আমার জেনারেশনে অ্যাটলিস্ট 60% যাদেরকে আমি চিনতাম, 60% গন। আমিও আমার ফ্রেন্ডের সাথে ইউনিভার্সিটিতে যাই ইউএসএ, ওহায়োতে। ওখান থেকে আমরা দুজনই উই অলওয়েজ হ্যাড প্ল্যান টু কাম ব্যাক অ্যান্ড ডু সামথিং ফর দ্য কান্ট্রি, বিকজ মানে দেশ থেকে সবাই যদি চলে যায় তাহলে দেশের মেধা শুদ্ধা চলে গেল। হ্যাঁ, কিন্তু আসলে গত 17 বছর ওয়াজ এ রিয়েল ওয়েক আপ কল, যে মানে ইট গট মি কোয়েশ্চেনিং যে এইটা কি, ডিড আই মেক এ মিস্টেক কামিং ব্যাক অর নট? হ্যাঁ, বাট আল্লাহর যে কাদর, I am back. I have been back, and I'm trying to do whatever I can in whichever way I can to contribute. And আপনাদের দোয়া ইনশাআল্লাহ I shall try to do more. ইনশাল্লাহ। হ্যাঁ, কিন্তু আপনি আপনার ট্রেন্ডটা কি দেখতেছেন? ধরেন আপনার চারপাশের মানুষজনের ট্রেন্ডটা কি? মানে ধরেন এটা কি লিভিং ট্রেন্ড, নাকি উইল স্টে অ্যান্ড উই কারেক্ট দ্য কোর্স, এই ট্রেন্ড? এখনও তো মানুষ চলে যাচ্ছে। হ্যাঁ। তো পড়াশোনা করতে যাচ্ছে, and once they taste the বিদেশি এয়ার, এখন তো আর বাংলাদেশে ফেরত আসা মানে সেরকম ইচ্ছা থাকে না আর, অনেস্টলি স্পিকিং। বাট যারা আমার সেই ফ্রেন্ডের মতো মানে বাংলাদেশের চেঞ্জ দেখতে চায়, তারা হয়তো এখানেই থেকে কোনো একটা চেঞ্জ করতে মানে তাদের হায়ার স্টাডিজ বা ইউনিভার্সিটি এখানেই করলো, বা অনেকে আছে যারা করে ফেরত চলে আসছে যে দেশের জন্য, বা অনেক এক্সপ্যাটস ছিল তারাও চলে আসবে। হ্যাঁ, এরকমও আমার দেখা আর কি, যে দে ট্রাই টু টেক ওনারশিপ, আপনি যেটা বললেন। হ্যাঁ,
না, আসলে এমনি আমি আমার কিছু এক্সপেরিয়েন্সে আমি দেখলাম যে ধরেন একেবারে যে কিছু পোলাপান মানে যারা একেবারে Gen Z আপনি যেটাকে বলছেন যে এটা আমাদের মধ্যে তো এই যে গ্যাপ আছে, জেনারেশন গ্যাপ তো আছেই। কিন্তু এটাও আমি দেখছি তাদের মধ্যে যে তারা অনেক বেশি প্যাশনেট যে হুম, উইল টেক লিড এবং উইল ডু দ্য চেঞ্জ। এটা আমাকে আসলে খুব পজিটিভলি বুস্ট করতেছে রাইট। আলহামদুলিল্লাহ। ভাই আপনি এমনি বিজনেস সিনারিওর কথা বলেন যে ধরেন আপনি তো আসলে আইটি সেক্টরে আছেন, কাজ করতেছেন। তো আপনার আইটি সেক্টরের কাজটা আসলে পলিটিক্যালি কতটুকু ইমপ্যাক্ট পড়ে? যে পলিটিক্যাল যেই অ্যা যখন ডিসিশন গুলো আসে বা পলিটিক্যাল গভর্নমেন্ট যেগুলো আসে, এটা কিরকমভাবে ইমপ্যাক্ট পেল আপনার বিজনেসটা? জাস্ট লাইক honestly জাস্ট লাইক এনি আদার বিজনেস পলিটিক্যাল একটা আনরেস্ট হলে তো বিজনেস ডেফিনিটলি গেটস এফেক্টেড। তো আমাদের কিছু ফরেন কন্ট্রাক্টস ছিল যেগুলা এই ইনস্টেবিলিটির জন্য রিট্রাক্ট করে ফেলা হয়। সো এই ফলে আমরা এই কন্ট্রাক্টগুলো পাই না। হ্যাঁ? তো এটা সাফারার্স খালি আমরাই না, আমাদের মত অন্য আইটি কোম্পানিরও যারা আছে they have also suffered. হ্যাঁ? And this is obviously not limited to just IT companies আরো মানে business in general. হ্যাঁ? Everybody was affected. But এমনি generally politically speaking unless you're working for the government and there's a change in the government ওই ডিগ্রিতে প্রবলেম হয় না আলহামদুলিল্লাহ। আমাদের এর একটা বড় চাওয়া ভাই যে ধরেন ১৭ বছর পরে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি হইলো যে এনভায়রনমেন্টের কারণে আসলে যেমন গভর্নমেন্ট ইন্টারনেট শাটডাউন করছে। তো এমন কিছু মেকানিজম থাকা উচিত যাতে এই লেভেলের সিভিরিটিতে যাওয়ার আগেই ব্রেকস ক্যান বি পুলড এবং দ্য ট্রেন ক্যান বি স্টপড এই এরকম একটা ডিজাস্টার হওয়ার আগে। এটা একটা আসলে যে সংস্কার নিয়ে আমরা কথা বলতেছি, সংস্কার করা চাওয়া। আচ্ছা ভাই, সংস্কার যখন আমরা কথা বলি যে বাংলাদেশের বিদ্যমান যেই পলিটিক্যাল কাঠামোটা আছে সেখানে আমরা সংস্কার চাই। আপনাকে যদি বলা হয় যে আসলে কোন জিনিসটা আপনার কাছে মনে হয় যে ইফ ইউ ওয়্যার গিভেন দ্য অথরিটি আপনি কোন সংস্কারটা বলতেন যে না আই ওয়ান্ট দিস? আমরা যদিও অনেকগুলোর জন্য ভোটে হ্যাঁ দিছি এবং আমরা জানি এটা সম্পর্কেও। হয়তো সবগুলোর ব্যাপারে কত ডিগ্রি ডিটেইলস এ আমরা জানি না। বাট আমাদের তো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আপনার কাছে মনে হয় যে বাংলাদেশকে ঠিক করার জন্য, ঠিক রাস্তায় রাখার জন্য কোন সংস্কারটা গভর্নমেন্ট লেভেলে, সংবিধানের লেভেলে কোন সংস্কারটা সবচেয়ে বেশি জরুরি? আসলে ও ভাই টু বি ভেরি অনেস্ট উইথ ইউ মানে এরকম পুরা হায়ার লেভেলের পলিসি, হ্যাঁ? ওইদিকে না ফোকাস করে যেগুলো আমাদের বেসিক নিডস, লেটস সে রোড সেফটি, হ্যাঁ? এভরি ইয়ার রোড সেফটি মানে রোড অ্যাক্সিডেন্টস এর জন্য কত মানুষ মারা যাচ্ছে। যেগুলা মানে খুবই প্রিভেন্টেবল একটা জিনিস, হ্যাঁ? আমার মনে হয় কিছু ফান্ডামেন্টাল জিনিসগুলো আগে অ্যাড্রেস করা দরকার, হ্যাঁ? খালি রাস্তা বানালেই হবে না। আসলে একটু প্ল্যানিং এর দরকার। যে কোন রাস্তাগুলা কোন জায়গায় কিভাবে বানালে আরো ইফেক্টিভ হবে, হ্যাঁ? বা আ এই আপনার বাসের যে সিন্ডিকেট মেরে দিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ? মানে এখানে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই কারো, হ্যাঁ? আমার মনে হয় এই জিনিসগুলা আগে অ্যাড্রেস করা দরকার, হ্যাঁ? বিফোর আমরা আরো হায়ার পলিসি লেভেলে কিছু চিন্তা করি। কিন্তু এই পলিসিগুলাই যে ধরেন আপনি যেমন রোড সেফটির কথা বললেন, ধরেন এই পলিসিটাতেই কিন্তু কেন যেমন আগেরকার ওই যে ইয়ে ছিল আওয়ামী লীগের যেই পরিবহন মন্ত্রী ছিল, তো শাহজাহান খান। তো যেমন সে এই ব্যাপারে নিয়ে খুব একটা মরে গেছে। এটা তার কাছে একটা হাসি ঠাট্টার ব্যাপার মনে হইছে। তো এই যে যেমন এই কথাগুলো তোলা হয়েছিল যে ভাই এসএসসি পাস করতে হবে ড্রাইভারদের এরকম দরকার কি? সে ছাগল না আর কোনটা মানুষ এটা চিহ্নে হইল। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারি যে ধরেন আপনার এই যে রোড সেফটি একটা বেসিক জিনিস, প্রাইমারি জিনিস আপনি বলতেছেন এটাও কিন্তু আসলে ঠিক হওয়ার জন্য ওই জায়গাটাতে যদি না থাকে, যদি তাদের অন্য কোনো এজেন্ডা থাকে, অন্য কোনো বেনিফিট থাকে, অন্য কোনো আ ইস্যু থাকে যে ইস্যুটা প্রিভেন্ট করবে এই বেসিক রোড সেফটির মেজারমেন্টটাকে নিতে। আপনি ধরেন যেভাবে বললেন যে ইফেক্টিভ হবে, রাস্তাটা ইফেক্টিভ তো হবে না যদি আপনি এখানে যদি দুর্নীতি থাকে।
তখন দেখা যাবে সে এই এফিকেসির দিকে ফোকাস না দিয়ে সে ফোকাস দিবে সে কিভাবে প্রফিট বেশি করবে। তো ফলে এই জিনিসগুলো তো আসলে ইন্টারকানেক্টেড, যে আমি যদি বলি যে পলিসি লেভেলে না করে আমরা বেসিক জিনিসগুলো আসি, ওখানে চেঞ্জ না হইলে তো আসলে এই জায়গাটা চেঞ্জ না। তো ওই দিক থেকে চিন্তা করলে যেমন ধরেন আপনার যেমন আপনি তো এটা বলতে পারেন যে না, ৫ বছর পর একটা নির্বাচন হইতে হবে। এটা জরুরি দরকার। এইটা বা একটা কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে হইতে হবে না। আমরা দলীয় গভর্নমেন্ট চাই না। এগুলো তো একদম বেসিক সংস্কারের কথা, তাই না? এইরকম সংস্কারের কথা আমি বলছি যে ধরেন আপনার কাছে মনে হয় যে কোনটা খুব জরুরি? বেসিক জিনিসটা আমি আপনার সাথে এগ্রি করি। কিন্তু আমি এড করলাম যে ওটাও আসলে ওই আমাদের টপের সাথেও কানেক্টেড। তো সেই হিসাবে আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার কাছে মনে হয় যে সংস্কার ওয়াইজ বাংলাদেশে কোন সংস্কারটা পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক এ বা আম আমাদের সংবিধান ফ্রেমওয়ার্ক এ কোন সংস্কারটা আপনি মনে করেন যে খুব জরুরি, এটা হওয়া উচিতই? একটা ডিপ কোয়েশ্চেন, আসলে চিন্তা করে আনসার দেওয়াটা দরকার। বাট আপনার কথা ধরে যদি আমি বলি যে প্রতি ৪ বছর বা ৫ বছর পর, পর সরকার যে চেঞ্জ হবে, আম এটা ডেফিনিটলি একটা রুল থাকা উচিত। ফর এক্সাম্পল ইউএসএ যেরকম হয়, আপনার ২ টার্ম সার্ভ করার পরে there is no way আপনি একটা 3rd টার্ম আবার সার্ভ করতে পারবেন। হ্যাঁ? আমাদের এখানে যে প্রবলেম হয়, আপনার আ নির্বাচনের এনলিস্টেড পার্টিস যারা আছে 60 প্লাস পার্টিস, হ্যাঁ? বাট আমরা কথা বলি ২-৩ টা নিয়ে। অন্য পার্টির কি আইডিওলজি আছে কিনা এট অল টু বিগিন উইথ, এসব কিন্তু কিছু আমরা জানি না। সো এগুলো যদি আসলে বারবার একই মানুষ ফেরত চলে আসে, যে ১৭ বছর ধরে একজন আছে, এটা তো কোনো ডেমোক্রেসি না। হ্যাঁ? সো এই রুলগুলা কিছু ডেফিনিটলি চেঞ্জ হওয়া দরকার। যে আ মানে there should be a maximum number of terms that any political party or leader can serve. Uh, so 8 years maybe, or maybe 10 years, ১০ বছরের পরে it has to change. হ্যাঁ? The policy should absolutely be that. And এখানে জিনিসটা কিন্তু আমাদের, মানে we don't have to reinvent the wheel. We can look into other countries যারা already successful. Political landscape is very stable. এরকম তো কত দেশ আছে। তাদের এক্সাম্পল নিয়ে সিম্পলি এখানে ইমপ্লিমেন্ট করা তো would be the easiest thing to do. হ্যাঁ? But the underlying system that has been there for the last, I would say 35 years, that system has hardly changed. হ্যাঁ? সো যেই সিস্টেমটা enables political parties to be and remain corrupt, হ্যাঁ? ওই সিস্টেমটাই তো চেঞ্জ হচ্ছে না। সো আপনি টপ ব্রাসও যদি ক্লিয়ার করে ফেলেন, আপনার যে মিড লেভেল যে the bureaucrats, they're still at play. হ্যাঁ? সো বললাম তো আরো অনেক ফান্ডামেন্টাল কিছু চেঞ্জ দরকার রাইট। আমি বিফোর। আপনার সাথে সে ব্যুরোক্রেসির ব্যাপারে আমি একমত যে এখানে গণপ্রশাসনের যে সংস্কার কথা বলা হয়েছিল, এটা আসলে মানে তারা অনেক রেজিস্ট করছে। হুম। there is a reason they resisted. There's obviously a reason, and it's always the number one motive. But আমাদের এটা চেঞ্জ হওয়া দরকার যে আমরা প্রকাশ্যে কথা বলতে পারছি না। হ্যাঁ? পলিটিক্স নিয়ে কথা বলছি না। পলিটিক্স আপনার, আমারও। হ্যাঁ? পলিটিক্স খালি গভর্নমেন্ট লেভেলে না। হ্যাঁ? এরকম যদি হওয়া যেত, একটা সেফ এনভায়রনমেন্ট হওয়া যেত, তাহলে না ইমপ্রুভমেন্ট হতো। আপনি কি এখনো মনে করতেছেন যে বা সেফ ফিল করেন না? আপনার কি এখনো মনে হয় যে মানে আপনি যদি বলেন যে ভাই এই দলটা এরা ভালো, ওই দলটা অন্য ভালো, there will be repercussion? There could be repercussions. You never know who gets upset at some, এখন তো আরো বেশি। কেউ কিছু একটা ছোট্ট একটা কথা বলল, ওটার কনটেক্সট ছাড়াই আউট অফ প্লেস নিয়ে তখন আপনাকে, মানে আপনার সাথে একটা অ্যানিমোসিটি হয়ে যায়। হ্যাঁ? মানে there's always going to be ১৭ বছরের রেজিম চেঞ্জ হওয়ার কত ১.৫ বছরই তো। হ্যাঁ? এখনো তো ওই জিনিসগুলা ভিতরে কাজ করে। ঠিক না? কিন্তু ওই যে ফিলিংটা, হ্যাঁ? যে ৩৬ জুলাইয়ের ওই দিনটা, যখন everybody got the good news that she has left, ঐরকম যে মানে ফ্রিডমই বলতে হবে। আসলে ফিলিংটা ফ্রিডমই বলতে হবে। স্বাধীনতা ভার্সন 2, হ্যাঁ? ওই ফিলিং তো আর আজকের ফিলিং এর সাথে কম্পেয়ার করা যাচ্ছে না, টু বি ভেরি অনেস্ট। হ্যাঁ? সো এগেইন, এটা তো the system doesn't change with each party that comes. The system is always there. So if the system disallows you to not talk openly in public about your political views, তাহলে তো লাভ হচ্ছে না। So we have a lot to do, and
লং ওয়ে টু গো। Very long way to go, I think, but hopefully in the next 2 or 3 generations, we'll see good progress. ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো Inshallah. জাযাকাল্লাহু খাইর ভাই, আপনি ওয়াইয়াক। আজকে আমাদের আসার জন্য বা আপনার যেই হয়তো খুব পলিটিক্যাল না আপনি, কিন্তু তারপরও আপনার যেই থটস গুলো আছে, এটা আমি আসলে একটা এক্সাম্পল হিসেবে আই ওয়ান্ট টু প্রেজেন্ট যে আমাদের হয়তো অনেকে মনে করে যে না, এই লোকটা তো কথা বলে না। তার মানে মানে হি ডাজন্ট হ্যাভ এনি ওপিনিয়ন। বাট দেয়ার আর মেনি যে যাদের ওপিনিয়ন আছে, বাট তারা দেয়ার আর রিজনস যে কারণে তারা ওপিনিয়নটা দেয় না, হয়তো পাবলিকলি দেয় না। আর দেয়ার আর রিজনস যে আর অবশ্যই ওপিনিয়ন আছে এবং সেটা হয়তো মানুষ ভোটিং এর মাধ্যমে সেটা রিফ্লেক্ট করে। যেমন আপনি যে কথাটা বলছেন এটা খুব ইম্পোর্টেন্ট যে আপনার মতো মানুষ একেবারে লাস্ট মোমেন্ট পর্যন্ত মানে ইউ ডিডন্ট টেক দ্য ডিসিশন। তার মানে আসলে ব্যাপারটা এরকম না যে অলমোস্ট অল পিপল আর পার্টিসানস। Hmm. মানে দে ওয়েই দ্য ডিফারেন্ট ফ্যাক্টরস অ্যান্ড দেন টেক আ ডিসিশন। Absolutely. তো সুতরাং মানে এরপরে পরবর্তী ভোটেই যে যারাই এখন আছে ক্ষমতায় এবং যারা যে পজিশন আছে, দে শুড আ দে শুড থিংক বিফোর দে আর ডুইং থিংস। Absolutely. Absolutely. আর কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে একদম ভিলিফাই করাটা উচিত না। তাহলে আপনার এই সেপারেশনের মানে মানে দিস ক্রিয়েটস দ্য হিউজ ডিসট্যান্স বিটুইন ভিউজ। আই থিংক আরো ক্লোজ করা উচিত গ্যাপ। এটা খুব ইম্পোর্টেন্ট একটা কথা বলছেন যে এটা আসলে ওই যে বললাম যে আমাদের আপব্রিঙ্গিং এ এবং আমাদের জাতীয় মনন আমরা যেটাকে বলি যে আমাদের ন্যাশনাল মাইন্ডসেট, এই জায়গাটাতে এই চেঞ্জটা আনা উচিত যে মানে আমরা কাউকে মাথার উপর উঠালে মাথার উপর উঠাই, কাউকে ফেলে দিলে পায়ের তলায় ফেলে দিই, আমরা তার সাথে পাশাপাশি হাঁটতে পারি না। সেটাই। তো ডিসপাইট হ্যাভিং ডিফারেন্স অফ ওপিনিয়ন্স, উই শুড বি এবল টু ওয়ার্ক সাইড বাই সাইড অ্যান্ড হ্যাভ জেন্টল অ্যান্ড ডিসেন্ট কনভারসেশনস হুম। লাইক জেন্টলম্যান। এরকম একটা এটাই তো সভ্য জাতির পরিচয় আসলে। সভ্যজাতির পরিচয়, বাট আই ডোন্ট নো সামহাউ উই আর ল্যাকিং। হ্যাঁ। তো হোপফুলি এই কালচারটাও আসবে, চেঞ্জ আসবে। মানে লেটস স্টার্ট, আস্তে, আস্তে মানে পিপল উইল ফলো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আজকে যারা আমাদের সেশনে দেখলেন, মায়ের ভাই মায়েরকে অনেক ধন্যবাদ। আমাদেরকে ওনার খুবই গুরুত্বপূর্ণ সময় থেকে কিছু সময় দেওয়ার জন্য, এবং আমরা সামনে অন্য একটা সেশনে অন্য একজন অতিথির সাথে আপনাদের সামনে আবার উপস্থিত হব। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।